শাশুড়ি মা সকালবেলা পুজো করে ঘর থেকে বেরিয়ে আসছেন, ঠাকুর ঘর থেকে। বৌমাকে ডাকছেন প্রসাদ দেবেন। বৌমা আসার পর সামনের দিকে, শাশুড়ি মায়ের সামনে মুখের দিকে একটা একটা মানে বিচ্ছিরিভাবে একটা দৃষ্টিতে তাকালো। তাকানোর পরে সোজা বেরিয়ে চলে গেল। সাধারণত শাশুড়ি মা ডাকছেন বৌমাকে। বৌমা হাতটা বাড়িয়ে প্রসাদটা নেবার কথা। বৌমা যখন পাস হচ্ছে তখন শাশুড়ি মা দেখতে পাচ্ছেন ঠিক ব্লাউজের হাতার এই পোর্শনটায় নখের ছেঁড়া আঁচড় কেউ যেন এভাবে চিরে দিয়েছে। যখন কিছুটা এগিয়ে গেল, হঠাৎ পিছন দিকটা দেখতে পাচ্ছি পিঠে, ব্লাউজের নিচের দিকটায় মানে পিঠের দিকে ব্লাউজের ওপর পোর্শনটা যেদিকটা পিঠ বেরিয়ে থাকে, সেখানে দেখছি এভাবে নোকের আঁচড়, এভাবে এভাবে। শাশুড়ি মা রীতিমতো ভয় পেয়ে গেছেন যে প্রথমত যে বৌমা যথেষ্ট শাশুড়ি মার সাথে ভালো ব্যবহার করেন, হঠাৎ এরকম মানে ঠাকুরের প্রসাদ দিচ্ছেন অথচ নিল না, এবং পিঠে ওরকম আঁচড়, তাহলে কি ছেলে কোনোভাবে বৌমার গায়ের উপর হাত তুলেছে বা কোনো রকম কোনো অসাধ্য হয়েছে? ছেলেকে জিজ্ঞাসা সকালবেলায় ছেলে অফিস বেরোবে, ছেলেকে জিজ্ঞাসা করছেন, ছেলে বলছে না আমার সাথে কিচ্ছু হয়নি। শাশুড়ি মা রেগে গিয়ে বলছেন, রীতিমতো ছেলেকে বকা দিচ্ছেন এবং বলছেন, তুই আমার দিব্যি দিয়ে বল বৌমার সাথে তুই কোনো কিছু করিসনি, মানে কোনো কিছু রেগে যাসনি বা কোনো মারধর করিসনি। বলছে তুই পাগল হয়ে গেছো মা, আমি মারধর করবো? আর শাশুড়ি মাও জানে খুব ভালো করেছে তার ছেলে বৌমার সাথে সম্পর্কটা খুব ভালো। তাহলে বৌমার কি হয়েছে, কি এমন হয়েছে? মানে আজকের এই ঘটনাটা তোমরা শোনার পর কেন ওই আঁচড়ের দাগ, আজকের ঘটনাটা একদম ইউনিক। মানে আমি যখন ঘটনাটা শুনেছি, মানে যে বান্ধবীর কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি, এখানে নাম প্রকাশে অনিচ্ছুক, তার নিজের জীবনের ঘটনা সে আমাকে জানিয়েছে। মানে তার বিয়ের পর তার জীবনটা না এই ঘটনাটার পর বদলে যায়। এই ঘটনাটা শোনার পর তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, তোমরা শিউরে উঠবে। এরকমই একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। হ্যাঁ বন্ধুরা, তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই যে ঘটনাটা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি কেন্দ্রিক হচ্ছে কালপুরুষ। আমি জানি না, সত্যি আমি নিজেও কালপুরুষ সম্পর্কে এতটা জানতাম না। যে জিনিসটা আমি ঘটনাটা শোনার পর জানলাম। শুনেছি কালপুরুষ একটা খারাপ এনার্জি, একটা খারাপ এন্টিটি। তো এটুকু আমার একটা মানে জানা ছিল। কিন্তু এটা যে এতটা খতরনাক, এতটা ভয়ঙ্কর, আমার জানা ছিল না। প্রথমে বলে রাখি, আমার বান্ধবী যে আমাকে ঘটনাটা বলেছে, এই বান্ধবীর হাসব্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। তো বড় প্রাইভেট ফার্ম। তো সেই হিসেবে আমার বান্ধবীর হাসব্যান্ড মাঝে মাঝে ট্রান্সফার হয়। তো ট্রান্সফারের জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমার বান্ধবীর বিয়ের আগেই তার হাসব্যান্ড অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। তো বিয়ের পর সে সেখানেই গেছে। আমি জায়গার নাম কোনোভাবে বলছি না, এবং কারণ যে বাড়িতে তারা গিয়ে উঠেছিল এটা একদমই খুবই ব্যক্তিগত। কিন্তু যে জায়গার ঘটনা সেটা এখন সব কিছু জানাজানি হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি ওই ঘরটা হন্টেড হাউস হিসেবেই চিহ্নিত হয়ে আছে। অতএব কোনো অসুবিধে নেই। এরপর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আম বলেন অথচ জায়গার নাম বলেন না। কারণ যারা ঘটনাটা শেয়ার করেন, তারা যদি নাম প্রকাশে এবং কোন জায়গা প্রকাশে অনিচ্ছুক থাকেন, আমি তার বাইরে বেরিয়ে আমি মানে নিজে থেকে সেই জায়গার নাম বলতে পারি না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবার মেন কথা যেটা, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা অলরেডি সবার জানা হয়ে গেছে যে এরিয়াতে হয়েছে, এবং সেই বাড়িটা হন্টেড হাউস নামে আজকে পরিচিত। তো এই যে আমার বান্ধবীর বিয়ের পর যেটা আমার বান্ধবীর অ্যাকচুয়াল যেটা শ্বশুরবাড়ি, মেন শ্বশুরবাড়ি, সেখানে বেশ কিছুদিন কাটে। ১ মাস এরকমের মতো কাটে। তারপর যেখানে ট্রান্সফার মানে হয়ে যে বাড়িতে আগেই ছিল বিয়ের আগে থেকেই, তার হাসব্যান্ড এবং হাসব্যান্ডের মা। কারণ হাসব্যান্ডের মা আর হাসব্যান্ড, কারণ তার শ্বশুরমশাই অলরেডি গত হয়েছেন। মানে ছেলের বিয়ের প্রায় বছর ৪ আগেই গত হয়েছেন। তো মাকে নিয়ে ছেলে থাকে। তো এবার আমার বান্ধবীর বিয়ে হয়েছে। বিয়ে হবার পরে আমার বান্ধবীও সেখানে গেছে ১ মাস পর। খুব ভালো কথা। ভালো রকমই সংসারটা ঠিকঠাকভাবে চলছিল। ভালো রকম। হঠাৎ প্রবলেম দেখা দেয় অমাবস্যার দিন থেকে। মানে আমি তো বলতেও পারছি না যে কোন মাস, কোন বছর। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি আজ থেকে ৩ বছর আগের ঘটনা। একটা অমাবস্যার দিন, মানে অমাবস্যার দিন দুপুরবেলা থেকেই ঘটনাটা শুরু হয়। দিনটা ছিল অমাবস্যার দিন। এবার আমার বান্ধবী খাওয়া-দাওয়া করেছে। খাওয়া-দাওয়া করার পরে ও ছাদে গেছে, বাড়িটা ছিল দোতলা। দোতলার ছাদে গেছে ও কিছু বেডশিট, তারপর
পিলো কভার, তারপর আরও কিছু প্রয়োজনীয় বাড়ির জিনিসপত্র, ওগুলো কেচেছিল, কেচে মেলে দিয়েছিল, সেগুলোকে আনতে গেছে ছাদে। এবার ও যে এরিয়াটাতে থাকতো একদমই মানে শহরও না, আবার খুব মানে একদম পুরোপুরি টাউন না, আবার পুরোপুরি গ্রামও না, একটা মফস্বল এরিয়া। তো সেই জায়গায় ও ছাদে গিয়ে জামা কাপড়টা যখন আনতে যাচ্ছে, হঠাৎ একটা দমকা হাওয়া আসে, একটা দমকা হাওয়া। দমকা হাওয়া দিতে একটা কেমন একটা অস্বস্তি, মানে চুলের কাছে, কাঁধের কাছে, স্নান করেছিল, স্নান করে চুলটা খোলা ছিল, হঠাৎ চুলের কাছে বা কাঁধের কাছে একটা হাওয়া আসে। এগুলো পরে পরে ফিল করেছে, সব পরে পরে। ওই যে হাওয়াটা এলো, ওই হাওয়াটা আসার পরেই কানের কাছে কি যেন একটা ফিস 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 করে, মানে কি যে একটা অস্বস্তিকর একটা আওয়াজ, যেটা ও এখন বলছে যে এই আওয়াজটা ওর কানে নাকি আজও ভাসে। এটা ওর প্যানিক, কিন্তু ও মানে সেই আওয়াজটাকে ভুলতে পারেনি। আওয়াজটা হবার পরেই কিন্তু ও আর এই জগতের মধ্যে ছিল না। মানে কি হয়েছে ওর সাথে না হয়েছে ওর আর কিছু মনে নেই। এবার ঘটনাগুলো ঘটতে থাকে, আর সেগুলো দেখতে থাকেন ওর শাশুড়ি আর শাশুড়ি মা আর হাসব্যান্ড। যে মেয়ের সেই ১ মাস হলো বিয়ে হয়েছে, আসার পর বেশ ওই ৩-৪ দিন মতো ভালোভাবে সংসার করছে, সুন্দরভাবে। তারপর থেকে আরম্ভ হয় কাল। হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো বন্ডিং, সুন্দর বন্ডিং। হঠাৎ করে রাতের বেলা হাসব্যান্ড অফিস থেকে ফেরার পরে ও ওর নিজের মতো মানে নিজের ঘোরের মধ্যে থাকছে। হাসব্যান্ড যেটা বলছে শুনছে না, হাসব্যান্ডের পাশে বসছে না, হাসব্যান্ডের গায়ের কাছে ঘেঁষছে না। এমনকি রাত্রিবেলা যখন ১ম ওই অমাবস্যার দিন রাতে যখন শুতে যাচ্ছে, তখন ও পাশের রুমে শুচ্ছে। অ্যাকচুয়ালি ৪ টে রুম ছিল। ওরা 2nd ফ্লোরে রান্না-বান্না সব কিছু, আর 1st ফ্লোরটা রান্না-বান্না কিছু করতো না। জাস্ট অ্যাজ আ গেস্ট রুম পুরোপুরিভাবে 1st ফ্লোরটা ছিল। ওই টুকিটাকি সকালের দিকে একটু চা-টা খাওয়ার জন্য কিছু গ্যাস সিলিন্ডার, হ্যানা-ত্যানা, গ্যাস স্টোভ এইসব রাখা ছিল। কিন্তু ওরা থাকতো 2nd ফ্লোরে। তো দিয়ে 2nd ফ্লোরে অলরেডি 4 টে রুম। তো নিচে আসার কোনো কথাই নেই। 2nd ফ্লোরে যে ঘরে স্বামী থাকে তার থেকে ২ টো ঘর পরে ও শুতে যাচ্ছে। যে মেয়ের সদ্য বিয়ে হয়েছে সে স্বামীর কাছে না শুয়ে সে আলাদা ঘরে শুচ্ছে। এটা কিন্তু ভালো রকম একটা মানে হঠাৎ কি এমন হলো, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, অশান্তি নেই, কোনো কারণ নেই। এমনকি পাত্তা দিচ্ছে না, সকালে দেখে গেছে এক, হঠাৎ করে রাত্রিবেলা সন্ধ্যেবেলা দেখে আসছে এরকম এক। এবার হাসব্যান্ড একটু বিরক্তই হয়ে গেছে যে, "কি হচ্ছে কি তোমার? আমি তোমাকে কথা বলছি, তুমি শুনছো না। আমি কি করেছি সেটুকু তো বলো, আমার দোষটা কোথায়? তুমি আমার সাথে কথা বলছো না, আমাকে খেতে দিচ্ছ না, মা খেতে দিচ্ছে, রাত্রিবেলা খেতে পর্যন্ত দেয়নি। মা খেতে দিচ্ছে, তুমি কথা বলছো না, আমার পাশে বসছো না, তোমার পাশে গেলে তুমি মানে একটা বিকটভাবে একটা তাকাচ্ছে এবং ওর গা থেকে না একটা একটা স্মেল বেরোচ্ছে। একটা একটা খুব খারাপ একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। যেন মনে হবে কোনো মহিলা বলো, পুরুষ বলো অনেকদিন স্নান না করলে একটা যেমন বিদঘুটে গন্ধ বেরোয় না? একটা অস্বস্তিকর দেখবেন একটু সেরকম টাইপের একটা গন্ধ বেরোচ্ছে। যেটা ওর হাসব্যান্ড কিন্তু ১ম দিনই ওই অমাবস্যার রাতেই কিন্তু লক্ষ্য করেছে। ওই যখন ওর পাশে বসতে যাচ্ছে বা ও যখন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ইগনোর করে সেরকম ব্যাপার। যাই হোক ঝামেলা রেগে গিয়ে হাসব্যান্ড ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ও তো তার আগেই অন্য পাশের ২ টো ঘর পেরিয়ে হাসব্যান্ড যে ঘরে আছে তার পাশের ২ টো ঘর ছেড়ে আরেকটা ঘরে আছে। আর এইদিকে হাসব্যান্ডের কর্নারে ঘরটায় থাকেন শাশুড়ি মা। শাশুড়ি মা আগে ছেলেকে খেতে-টেতে দিয়ে উনি খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছেন। ঘটনাগুলো ঘটছে সেই পরে, পরে। সকালবেলা যখন উঠছে, ওঠার পরে হাসব্যান্ড অফিস যাবে বলে স্নান-টান করছে, রেডি হচ্ছে। শাশুড়ি মা উঠে সকালে রান্না করছেন। রান্না-টান্না করার পর শাশুড়ি মা ঠাকুরের পুজো করতে গেছেন, যে ছেলে স্নান করতে গেছে এবার ঠাকুরের পুজোটা করে এলে ছেলেকে খেতে দেবো। ভাবছি বৌমার হয়তো শরীর-টরীর খারাপ বা বৌমার কিছু এরকম হয়েছে, ছেলে সে একটু বলছিল সকালের দিকে। তো তাহলে হয়তো তাই শরীর-টরীর খারাপ। ঠাকুরের পুজো করে প্রসাদটা যখন দিতে যাচ্ছেন তখন বৌমা যে বৌমা এত ভালো নতুন বিয়ে হয়েছে সে ওরকম একটা ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ দেখছেন এই জায়গাটাতে নখের আঁচড়াবার এরকমভাবে নখের দাগ। বড়, বড় নখের দাগ। রীতিমতো ফর্সা মেয়ে রীতিমতো নখের এতটাই আঁচড় যে ওই দূর থেকে লক্ষ্য করলেও যে কেউ বুঝতে পেরে যাবে। লাল টকটক করছে। এগিয়ে যাচ্ছে কিছুটা, পিঠে ব্লাউজের জাস্ট ওপরে পিঠের দিকটায় যেখানটা ব্লাউজটা ফাঁকা থাকে খোলা থাকে, পিঠের দিকটা রীতিমতো এরকমভাবে আঁচড়। এক রাতের মধ্যে বৌমার চোখ পাল্টে গেছে, চোখের তলায় কালি,
চোখ মুখ কালি, মানে একটা চোখের তলায় কালি পড়লে একটা চোখটা মানে ব্ল্যাক স্পট আমরা আমরা যারা বলি মানে ডার্ক সার্কেল, তো ঠিক সেরকম পড়ে গেছে। কি এমন হয়ে গেল একটা রাতের মধ্যে? একটা ফুটফুটে সুন্দর ফর্সা টুকটুকে একটা নতুন বউ সেই রকম রুগ্ন হয়ে গেল একটা রাতের মধ্যে, মানে কি হয়েছে? শাশুড়ি মা ছেলেকে জিজ্ঞাসা করছেন, ছেলেকে বলছেন দিব্যি দিয়ে বল, আমার দিব্যি দিয়ে বল কিছু হয়েছে। বলছে না মা আমার মধ্যে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো কিচ্ছু হয়নি, আমি নিজেই বুঝতে পারছি না ও কেন আমার সাথে কথা বলছে না। শাশুড়ি মার না খুব খারাপ নজরে লাগে। বলছে, "মা জানো ওর গা থেকে একটা কিরকম গন্ধ বেরোচ্ছে, ও পাশ দিয়ে গেলে একটা কিরকম গন্ধ।" শাশুড়ি মা পুরনো দিনের মানুষ। ওনার খটকা লেগেছে। উনি বলছেন, "কি ব্যাপার? দেখি তো তোর কাছে" দিয়ে তখন ছেলে বলছে, "জানো মা ও কালকে রাতে আমার কাছে শোয়নি পর্যন্ত।" তখন বলছে, "কোথায় শুয়েছিল?" বলছে, ওই ঘরটাতে শুয়েছিল।" শাশুড়ি মা পুরোনো দিনের মানুষ। আমাদের মায়েরা বা ঠাকুমা, জেঠিমা, পিসিমা, দিদিমারা কি করেন? সাধারণত যে লঙ্কা পোড়া। দেখবেন নজর লাগলে, কোনো কিছু হলে, একটা ঝামেলা হোক বাড়িতে বা কিছু মনের একটা কিছু হোক, আগে লঙ্কা পোড়াবে অথবা ধুনোর ধোঁয়া, প্রদীপের মানে প্রদীপের শিখা এগুলো সব দেন, হোমের এইসব এই সমস্ত কিছু। ওই আ শাশুড়ি মা কি করেছেন, মানে আমার বান্ধবীর শাশুড়ি মা ওই ঘরটার মধ্যে গিয়ে মানে যখনই জাস্ট মানে ওই ঘরটা খুলেছে, মানে যে ঘরটায় ওই আমার বান্ধবী রাত্রিবেলায় ছিল, ঘরটা খুলেছে। খোলার পরে যেই ওই প্রদীপ এরকম থাকে না? মানে ওই আ কর্পূরের জায়গার মধ্যে প্রদীপ আর কর্পূর সেট করা থাকে না? কর্পূরদানি যেটাকে বলে, কর্পূর নিয়েছেন। কর্পূর নিয়ে আর আগুন দিয়ে আর মানে কর্পূরটাকে জ্বালিয়ে এরকমভাবে নিয়ে যাচ্ছেন। কর্পূরের আলো চারিদিকে দেবেন বলে। কর্পূর খুব পবিত্র। আর সব দিক থেকে অ্যান্টিসেপ্টিক আমরা সবাই জানি বিভিন্ন রকম মানে অনেক কিছু সব দিক থেকেই কর্পূরের অনেক কিছু গুণাগুণ আছে। তো সেই কর্পূর ওই জায়গাটাতে উনি নিয়ে যান যে যদি কোনো গ্যাস গন্ধ রুমের মধ্যে থাকে সেটাও কেটে যাবে অথবা আম ঠাকুরের ওই পুজোর কর্পূরদানিতে করে কর্পূর নিয়ে গিয়ে ওই জায়গায় দিতে যাচ্ছেন। কর্পূরে একবার আগুন লাগালে কর্পূর নেভে কেউ চট করে দেখেছো তোমরা? বা আপনারা কেউ দেখেছেন বা শুনেছেন? জাস্ট ঘরের দরজাটা খুলেছে, কর্পূরদানিটা নিয়ে ঘরের মধ্যে ঢোকাতে যাবে পুরো কর্পূর উবে গেল। কর্পূরের আগুন নিভে গেল। এই জিনিসটা হঠাৎ করে হওয়াটা একটা বয়োজ্যেষ্ঠ মানুষের ক্ষেত্রে আর বোঝার বুঝতে কোনো বাকি নেই যে যেটা হচ্ছে সেটা খারাপ কিছু হচ্ছে। এবার অলরেডি আমি বলেইছি আমার বান্ধবীর বিয়ের আগেই ওনারা ওই জায়গায় শিফট করে গেছিলেন। কেবলমাত্র ছেলের বিয়ের জন্য ওনারা গেছিলেন যেখানে ওনাদের আসল বাড়ি সেখানে। তারপর আবার বউ মানিয়ে ফিরেছেন। অতএব ওই জায়গায় অনেকের ওনার চেনা জানা হয়ে গেছিল। ওই ভদ্রমহিলার মানে আমার বান্ধবীর শাশুড়ি মায়ের। উনি ওনার বয়সী আরেকজন বান্ধবীকে ফোন করেন আশেপাশে। ফোন করার পর জানতে পারেন যে একজন ভালো তান্ত্রিক আছে। যদি কোনো খারাপ নজর লেগে থাকে, খারাপ কিছু হয়ে থাকে এবং সবথেকে বড় কথা উনি জানতেন আগের দিন ছিল অমাবস্যা। অতএব এই সমস্ত চিন্তাভাবনা ওদের মাথার মধ্যে আছে। তারপর ছেলেকে বলেন, "আজকে তোকে অফিস যেতে হবে না। তুই আজকে অফিস ছুটি নে।" ছেলে বলে, "না আমি তো অফিস যাবো। আমার অফিস না গেলে হবে না।" তখন খুব বকা দেন এবং রীতিমতো বকা দিয়ে উনি অফিস বন্ধ করান, অফ করানো দিনটা। তখন আমার বান্ধবীর হাসব্যান্ড অফিসে ফোন করে জানিয়ে দেয় যে আজকের দিনটা উনি ডে অফ নিচ্ছেন, মানে অফ ডে হিসেবে নিচ্ছেন। তো ওনার একটু দরকার পড়ে গেছে। মা অসুস্থ এরকম বলে একটা মিথ্যে কথা বলে নিয়েছিলেন দাদা। তারপর যেটা হয় জাস্ট আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সরি আমি ভুল বলছি, তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়নি। তান্ত্রিক এসেছিলেন বাড়িতে। তান্ত্রিক আসার পরে তান্ত্রিক যখন ঘরের মধ্যে ঢুকছেন, আসলে উনি তখনই জাস্ট ঘরের মধ্যে পা দিয়ে উনি বুঝে গেছিলেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কী ঘটেছে। উনি সঙ্গে দরজা গোড়ায় পা দিয়ে জাস্ট মেইন যে গেটটায় চৌকাঠে পা দিয়ে উনি বলে দিয়েছিলেন, ঘরে মানে ওই পুরো বাড়িটায় ঢোকার আগে, ওই দোতলা বাড়িটায় ঢোকার আগে যে মেইন গেটটা, ওই গেটে পা দিয়ে উনি চৌকাঠে পা দিয়ে বলে দিয়েছিলেন যে, "এখানে কালপুরুষ বাস করছে।" এখানে ভীষণ ভয়ঙ্কর একটা এন্টিটি মানে কালপুরুষের রীতিমতো ভয়ঙ্কর মানে ভীষণই ভয়ঙ্কর। এবং সেই কথাটা শোনার পর মানে আমার বান্ধবীর হাসব্যান্ড এবং আমার বান্ধবীর শাশুড়ি মা মানে মাসিমার পুরো মানে ওনাদের মানে পুরো কি বলবো পায়ের তলার মাটিটা সরে গেছিল যে আর কি তাহলে বৌমাকে বাঁচানো যাবে না বা আমার স্ত্রীকে বাঁচানো যাবে না তারা এরকম ভাবছিলেন। এবার কালপুরুষ সম্বন্ধে চট করে আইডিয়া কিন্তু সবার থাকে না। কালপুরুষ চট করে এই
ব্যাপারটা চট করে সবার লাইফে আসে না। তান্ত্রিকের কাছ থেকে সব কিছু জানতে পারেন যে কালপুরুষ হচ্ছে এমনই একটা এন্টিটি যেটা ইয়াং ছেলে, ধরো কোনো ইয়াং জেনারেশনের কোনো ছেলে যে কখনো সেক্স করেনি, মানে আমি হয়তো বোঝাতে পারছি তোমাদের কাছে কিনা বোঝাতে পারছি না আমি জানি না, যে কখনো সহবাস করেনি, কোনো সেক্স করেনি, এবং সেক্স করার আগেই তার মৃত্যু হয়েছে, কিন্তু তার মধ্যে চরম, ধরো একটা ইয়াং ছেলে, সে বুঝে গেছে সেক্স কী জিনিস, এবং তার মধ্যে একটা বিরাট ইচ্ছা, মানে সে পরিপূর্ণ বয়সে, আরও বয়স পরিপূর্ণ হলে বিয়ে থা করবে, তার গার্লফ্রেন্ড হবে বা তার বিয়ে থা হবে, বা এরকম একটা মানে সময় সে সেক্স করবে, এরকম একটা মুহূর্ত, এরকম একটা ব্যাপার, এবং সেই সবের আগেই সে মারা গেছে, তখন সে হয়ে যায় কালপুরুষ। যদি তার মধ্যে এই ইচ্ছাটা, শক্তিটা প্রচণ্ড থাকে যে সেক্স করব, এই ইচ্ছা শক্তিটা, তখন সে কিন্তু কালপুরুষ হয়ে যায়। এটা যারা এক্সপার্ট আছেন এবং যারা এই বিষয়ে অনেকে জানেন, অবগত, তারা কিন্তু আরও ভালো জানবেন। অনেকে যদি কোনো গুরুজনরা আমার এই বলা ঘটনাটা শুনে থাকেন, আপনারা অনেকে বুঝতে পারবেন যে এই কালপুরুষ ব্যাপারটা সম্পর্কে আপনারা আরও জানবেন। তো ওই তান্ত্রিক যিনি ছিলেন, মানে বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি বলেছিলেন যে এখানে কালপুরুষ আছে, এবং কালপুরুষের এটা একটা নিজের বাড়ি, মানে ওনার জানতে পারেন যে যে ছেলেটি কালপুরুষ হয়েছে সেই বাড়িটা সেই ছেলেটির নিজের বাড়ি। তারপর সেই তান্ত্রিক বলেন যে আমি এই মুহূর্তে কোনো কিছু করতে পারবো না, আমি ঘরটা বেঁধে দেওয়ার জন্য কিছু পয়েন্ট বলে যাচ্ছি এবং কিছু করণীয় করে যাচ্ছি এবং আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে রাত্রে, মানে অমাবস্যা, আগের দিন ছিল অমাবস্যা, এবং সেদিন রাত্রির 11টা কত পর্যন্ত অমাবস্যা অলরেডি থাকবে, মানে যেদিন এসেছে অমাবস্যার দিন, যেদিনকে আমার বান্ধবীকে ওই কালপুরুষ স্পর্শ করেছে, এবং তার পরের দিন, মানে ধরুন অমাবস্যাটা আগের দিন পড়েছিল ওই সকালের দিকে 8:30 9টা এরকম নাগাদ পড়েছিল, এবং পরের দিন রাত্রি 11:30 বা 11:45 এরকম একটা টাইম পর্যন্ত থাকবে। অতএব কাজটা করলে কিন্তু এই অমাবস্যার মধ্যেই উনি করবেন, ওই তান্ত্রিক মহাশয়। তো উনি বলেন যে আজকে সন্ধেবেলায় 6টার পর বা 6:30 এরকম পর, 6টা থেকে 6:30টার মধ্যে আপনি নিয়ে যাবেন এই ঠিকানায়, আপনারা যাবেন, আমি যা ব্যবস্থা করার ওখানে করব, আমি যেখানে সাধনা করি। নিয়ে যাওয়া হয় আমার বান্ধবীকে, তারপর সেখানে নিয়ে গিয়ে সমস্ত রকম যা যা করণীয় সব কিছু করানো হয়। অনেক কষ্ট করে, অনেক, মানে অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনার পর তারপর এই কালপুরুষ আমার বান্ধবীর শরীর ত্যাগ করে, এবং সেই কালপুরুষকে এই কালপুরুষ এর এই ক্ষমতাকে নষ্ট করা যায় না, কিন্তু তাদেরকে মুক্তি দেয়া যায়। মুক্তি সে চায় কিনা, সে মুক্তি নিতে ইচ্ছুক কিনা, এগুলো অন্তত তাদেরকে বলা যায়। তো যাই হোক, তাকে মুক্তি দেওয়া হয়, এবং সেই তান্ত্রিক মহাশয় সেই কাজই করেন যাতে ওই কালপুরুষের আত্মা, মানে ওই ছেলেটির আত্মা যাতে এই কালপুরুষ যে এন্টিটিটা থেকে ত্যাগ করে আত্মাটা যাতে বিলীন হয় এবং যাতে মুক্তি লাভ করে, সেই করণীয়গুলো করা হয়, এবং সেই ছেলেটির আত্মা মুক্তি পায়। কিন্তু আজও সেই বাড়িটা হন্টেড, কারণ সেই ছেলেটি ওই বাড়িতে থাকতো এবং তার মৃত্যু ঘটেছিল অ্যাক্সিডেন্টের মাধ্যমে। একটা বাইক অ্যাক্সিডেন্টে ওই ছেলেটি মারা গেছিল, এবং তার মধ্যে যে ইচ্ছাটা ছিল, সেই ছেলেটির আত্মা, তার পরিবারের লোকজন ওই ঘটনার পর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, মানে মন বসাতে পারেনি যে কষ্ট দুঃখ, একটি মাত্র ছেলে ছিল মা বাবার, তারা বাইরে চলে গেছে, কিন্তু সেই বাড়িটা তারা অলরেডি বিক্রি করে দিয়ে গেছে আরেকজনের কাছে, কিন্তু যে কিনেছে সে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কাজে লাগায়। এবার ভাড়াটে আসে যারা ভাড়াটে আসে তারা কিছুদিন পর পর টেকে না সেরকমভাবে, খুব একটা ভালোভাবে, মানে যারা ভাড়াটে আসে তার আগে নাকি একটা মানে ছেলেদের মেয়ে হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে ছেলেরা আর থাকেনি, তাই জন্য ফ্যামিলি ভাড়া দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, এবং সেই ফ্যামিলিতে আসে আমার বান্ধবী। আর যেহেতু আমার বান্ধবীর শাশুড়ি মা, উনি অনেকটাই বয়স্ক, এবং ওনার পাতিকথায় ওনার মেনোফেজ যেটা আমরা বলি,
মানে অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা আর কি, মানে মেয়েদের যে শারীরবৃত্তীয় যে ব্যাপারটা সেটা বন্ধ হয়ে যায় এবং আহ, অনেকটাই বয়োজ্যেষ্ঠ এবং তার স্বামী মারা গেছে, তো সেই হিসেবে টার্গেট তার শাশুড়ি মাকে করতে পারেনি, টার্গেট করেছিল আমার বান্ধবীকে। কারণ হচ্ছে একটা, যে এই কালপুরুষ সম্বন্ধে ধারণা সেই দিনই সবার তৈরি হয় যে, এবং জানা যায় যে কালপুরুষ হচ্ছে এমন একটা এন্টিটি যে মেয়েদের ওপর, কেবলমাত্র মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে। তার যে সেক্সুয়াল চাহিদা, তার মৃত্যুর পরে যে সেক্সুয়াল চাহিদা, সেই চাহিদাটা সে বিভিন্ন নারীদের ওপর, এবং সে নারীদেরকে আকর্ষণ করে নিজের দিকে, এবং সে নারীটাকে সেক্সুয়াল মানে সেক্সের মধ্যে জড়িয়ে রাখে। সারা দিন সারাক্ষণ তার তৃপ্তি মেটায় কালপুরুষ, এবং নিজের একটা দুনিয়ার মধ্যে মেয়েটাকে রেখে দেয়। মেয়েটার কোনো হোঁশ থাকে না, পারিপার্শ্বিক মানে পরিবেশ, তার স্বামী, তার ছেলে মেয়ে, সংসার, কোনো কিচ্ছুতে সে মেয়ে মন দিতে পারবে না। এমনকি যদি বাড়িতে কোনো অল্প বয়সী বাচ্চা মেয়ে থাকে, সে ছোট হোক, মাঝবয়স্ক হোক, যাই হোক, সে তার সেক্সুয়াল চাহিদাটা তাকে দিয়ে মেটায়। তো তারপর অনেক কষ্ট করে সেই কালপুরুষের মুক্তি লাভের পরে সেখান থেকে বেরিয়ে আসে আমার বান্ধবী, তার শাশুড়ি মা, তার পরিবার মানে তার স্বামী, সবাই ওই বাড়ি ছেড়ে দেয়, এবং পাড়ায় সব জায়গায় জানাজানি হয় যে এই বাড়িটা এই ঘটনা, এবং সেই বাড়িটাকে অলরেডি হন্টেড হাউস হিসেবে সবাই আজও চেনে। হ্যাঁ, ছেলেটির মুক্তি লাভ হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই বাড়িটাতে আর কেউ পা রাখার সাহস পায় না, কেউ সাহস পায় না। তো প্রত্যেকের কাছে আমার একটাই ঘটনা জানানোর, যে আমি ঘটনাটা শুনলাম, আমার নিজেরই কালপুরুষ সম্বন্ধে কোনো ধারণা ছিল না, এতটা ছিল না। তো এই যে জানলাম যে কালপুরুষ কী, কালপুরুষ কী চায়, অ্যাকচুয়ালি এ কোনো পুরুষকে না, এ শুধু মেয়েদেরকে চায়। এমন ঘটনা হতে পারতো, এই তান্ত্রিক মহাশয় বলেছেন, মানে বলেছেন ওনাদেরকে, যে এমন হতে পারতো স্বামীটা হয়তো কোনোভাবে মারা যেত, মানে আমার বান্ধবীর স্বামী দাদা, ওর কিছু ক্ষতি হয়ে যেতে পারতো। মানে পুরো পরিবারকে একা করে দিতে চায় যে পুরুষ, মানে মেয়েটির সঙ্গে জড়িত যে পুরুষ, ধরুন কোনো আম, অল্প বয়সী মেয়ে আছে, তার কোনো বয়ফ্রেন্ড আছে, সেই ছেলেটাকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারে, তাকে খুন করে দিতে পারে, মানে তাকে অ্যাক্সিডেন্টাল তাকে মেরে দিতে পারে। কিন্তু ওই মেয়েটার প্রতি যদি তার মন বসে যায়, পুরো তার চাহিদাটা শুধু তাকে ঘিরেই থাকবে, তার আশেপাশের কোনো পুরুষ জাতীয় কাউকে রাখবে না। তো ঠাকুর রক্ষা করেছে যে ঠিক সময় ঠিক মুহূর্তে ওই মাসিমা সব কিছু বুঝে কাজ করেছেন, না হলে আমার বান্ধবীকে তো বাঁচানো যেতই না, এমনকি তার স্বামীকেও হয়তো সে হারিয়ে ফেলতো। ভগবানের অনেক দয়া। তো আমার এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করা বা আপনাদের সাথে শেয়ার করার এটাই কারণ যে কিছু জিনিস জানা দরকার এখনকার জীবনে। কারণ এই যে বাস্তু ভিটে হঠাৎ করে ট্রান্সফার হয়ে এখানে যাওয়া, ছেলেদের পড়াশোনার জন্য বাইরে থাকতে হচ্ছে, মেয়েদেরকে এখানে থাকতে হচ্ছে, এই ঘটনাগুলো যদি মানুষ জানে, তাহলে মানুষ বুঝতে পারবে এবং মানুষের অনেকটা জানা থাকবে। মানুষ আগে থেকে অনেকটা সেফটি মানে নিজের সেফ জোনটা নিজে বজায় রাখতে পারবে, নিজের সেফটির জন্য নিজে স্টেপটা নিতে পারবে আগে থেকে। কারণ দেরি হয়ে গেলে তখন অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্যই ঘটনাটা জানানো, যে কালপুরুষ থাকলে কি হয়, এবং যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি জানার পর, সবার থেকে জানার পর, যে আপনারা যাতে বুঝে যান, আপনারা যাতে সেখান থেকে সরে আসতে পারেন, সময় মতো বেরিয়ে আসতে পারেন, তার জন্য এটা জানানো। কালপুরুষ আছে সেটা বুঝবেন কি করে? মেয়েদের ওপরই কিন্তু ঘটনাগুলো ঘটবে, কোনো পুরুষের ক্ষেত্রে ঘটবে না। কোনো বয়োজ্যেষ্ঠ, কোনো বয়স্ক, পাতিকথায় আমরা বলি বুড়ি, এই ধরনের মানুষের ক্ষেত্রে হবে না। মেয়ে, মহিলা, অল্প বয়সী, মাঝবয়সী, তাদের ক্ষেত্রেই হবে। এবং তাদের কাছের পুরুষ মানুষরা কিন্তু হয় শেষ করে দেবে তাকে, অথবা তাকে জীবন থেকে কাট করে দেবে, সম্পর্ক ছেদ করে দেবে। তো এই রকম কিছু বুঝতে পারলে, এবং শুধু মেয়েদের সাথেই হচ্ছে, বাড়ির পুরুষদের সাথে খারাপ ঘটছে, মৃত্যু ঘটে যাচ্ছে, এরকম কিছু খারাপ ঘটছে, দূরে চলে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে সম্পর্ক, তখন বুঝবেন যে বাড়িতে কিন্তু কালপুরুষ আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ঘটনাটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলতে, তোমাদের ঘটনাটা আমি জানাতে পেরে তোমাদের মনে লেগেছে যে হ্যাঁ, এরকম কালপুরুষ সম্বন্ধে আপনারাও হয়তো অনেকে জানেন না, আপনাদেরও ব্যাপারটা জানা হলো। তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের এই রকম ধরনের কোনো ভৌতিক ঘটনা জানা থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই আরও 5 জন মানুষকে শেয়ার করতে পারবো এবং জানাতে পারবো যে ঘটনাটা অ্যাকচুয়ালি এটা। আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই আমাকে মেল করে জানাতে পারেন। তো বন্ধুরা, চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে, আবার নেক্সট ভিডিওতে। টাটা।
ভালো থেকো সবাই।